নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সমর্পিতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ ৭৫তম সাধারণতন্ত্র দিবস এবং আমরা সরাসরি চলে যাব দিল্লিতে। সেখানে রাজপথের ছবি আপনাদের দেখাবো। সেখানে আজকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকাল 10টা থেকে শুরু হয়েছে কুচকাওয়াজ। তার আগে শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Tutare and cymbals all playing to Rag Revati of Karnataka. अब कर्तव्य पथ पर मंजर बदलने वाला है। উদযাপিত হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। দেখতে দেখতে ৭৫তম বছরে পদার্পণ করল ভারতের সাধারণতন্ত্র। ২০২৪ সালে সাধারণতন্ত্র দিবসে তাই বিশেষ আয়োজন হয়েছে। সকালে নয়াদিল্লির রাজপথে আয়োজিত হল বিশাল বর্ণাঢ্য প্যারেড। দেশের গুরুত্বপূর্ণ সেনাবাহিনী অংশ নিয়েছে তাতে। এর পাশাপাশি দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রদর্শনীয় হচ্ছে কর্তব্যপথে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই ট্যাবলোগুলি অংশ নিয়েছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে। এবছরের সাধারণতন্ত্র দিবসের প্রধান বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি। চোখ রাখবো পরবর্তী খবরে। সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মহাসমারোহে পালিত হলো ৭৫তম সাধারণতন্ত্র দিবস। কুচকাওয়াজের মধ্যে দিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য ট্যাবলোর আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সালে 26শে জানুয়ারি আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিণত হয়। সেই কারণে আমরা প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে মর্যাদার সঙ্গে পালন করে থাকি। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। জেলা শাসক সুরিন্দর কুমার মিনা জেলার উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। বেশ কিছু অনুষ্ঠানের আয়োজনও করছিল রায়গঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলি। শ্রী সুরেন্দ্র কুমার মিনা আইএএস মহাশয় উপস্থিত রয়েছেন। প্রত্যেক বছরই আমরা এই দিনের অপেক্ষা করি, যেহেতু আজকে দিনের আপনারা ইম্পর্টেন্সটা জানেন কি এই দিনটা আমাদের জন্য, প্রত্যেক ভারতবাসীর জন্য কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ আছে। শুধু আমি এটা বলবো শুধু ভারতবাসী নেই, বিদেশি নাগরিক জন্য भी এটা খুব ইম্পর্টেন্ট আছে। এখানে সমস্ত ভারতবাসীর জন্য আমাদের যে সংবিধান যেটা লাগু হয়েছিল সমস্ত মানুষের জন্য ওখানে অধিকার সুনিশ্চিত করা হয়েছিল। মহকুমা হিসেবে ঘোষিত হওয়ার পর ধূপগুড়িতে মহাসমারোহে সাধারণতন্ত্র দিবস পালিত হলো। ধূপগুড়ি পৌরসভার ফুটবল মাঠে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে মাঠে আয়োজিত হয় নানান অনুষ্ঠান।
প্লাটুন এনসিসি 61st ব্যাটালিয়ন শালবাড়ি হাই স্কুল, প্লাটুন কমান্ডার হরিওয়ালা রায়। সুকান্ত মহাবিদ্যালয় এনসিসি, প্লাটুন কমান্ডার সুদীপ রাভা। সিক্স প্লাটুন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হলো ৭৫তম সাধারণতন্ত্র দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক শামা পারভিন জাতীয় পতাকা উত্তোলন করেন। সাধারণতন্ত্র দিবসে সীমান্তে বাড়ানো হলো জোরদার নিরাপত্তা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ৭২ কিলোমিটার জুড়ে চলছে বিএসএফ এর জোর তদারকি। কোনো সন্ত্রাসবাদী ও অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সন্দেহজনক ব্যক্তিদের চলছে চিরুনি তল্লাশি। সাধারণতন্ত্র দিবসে সীমান্তে বাড়ানো হলো জোরদার নিরাপত্তা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ৭২ কিলোমিটার জুড়ে চলছে বিএসএফ এর জোর তদারকি। আপনারা সেই ছবি দেখছেন ওঙ্কার বাংলার পর্দায়। কোনো সন্ত্রাসবাদী বা অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সন্দেহজনক ব্যক্তিদের চলছে চিরুনি তল্লাশি। আজ ৭৫তম সাধারণতন্ত্র দিবসে সীমান্তে বাড়ানো হলো জোরদার নিরাপত্তা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ৭২ কিলোমিটার জুড়ে চলছে বিএসএফ এর জোর তদারকি। কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকায় মাওবাদী পোস্টার পড়ার পরে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে। তাই সাধারণতন্ত্র দিবসের চরম সতর্কতা ঝাড়গ্রাম জেলা জুড়ে। রেল, রাস্তা, সীমান্ত সহ সমস্ত এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চলছে তল্লাশি অভিযানও। ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে বলা হয়েছে এগুলো মাওবাদীদের নাম করে কেউ বা কারা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের ভুয়ো পোস্টার লাগিয়েছে। তারপরও গোটা জঙ্গলমহল জুড়েই চরম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেল যেহেতু সফট টার্গেট এবং খড়গপুর থেকে টাটা সেকশনের দীর্ঘ পথ মাও অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে, তাই ঝাড়গ্রামের একাধিক রেল স্টেশনে, লাইনে, ট্রেনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। সিআরপিএফ এবং জেলা পুলিশ তাদের মতো করে এরিয়া ডমিনেশন এবং সীমান্ত লাগোয়া এলাকা সিল করে তল্লাশি অভিযান চালাচ্ছে। দেখছি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে পুলিশ বাহিনীরা যাতে নেশামুক্ত যাতে পরিবেশ থাকে ওর জন্য সবার ব্যাগ চেকিং করছে। যাতে নাশকতা দ্রব্য কিংবা অন্যান্য জিনিস যাতে না পাওয়া যায় এর জন্য কিভাবে করছে এবং ডগ স্কোয়াড এবং কিছু নতুন আধুনিক যান্ত্রিক জিনিসের দ্বারা এটি করা হচ্ছে আর কি। মূলত কি আগামীকালের জন্য যাতে পরিবেশ সুরক্ষিত থাকে। কতজন রয়েছে দেখা যাচ্ছে মিনিমাম 25 থেকে 30 জন রয়েছে।
উল্লেখ্য, গত মাসেই মাওবাদী শীর্ষ নেতা আকাশকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাই মাওবাদী কার্যকলাপ যে এলাকায় এখনো রয়েছে এ বিষয়ে নিশ্চিত প্রশাসন। সে সমস্ত দিক মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গলমহল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, ওঙ্কার বাংলা। এবছর সিনেমায় অভিনয়ের জন্য পদ্মভূষণ পেলেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলার শিল্পী উষা উত্থুপ পদ্মভূষণ পেয়েছেন। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। এবছর 110 জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন 8 জন বাঙালি। পদ্মবিভূষণ পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলা থেকে যে 8 জন পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাঝি এবং ছৌ নাচের মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। যদিও নেপাল 2023 সালে প্রয়াত হয়েছেন, তিনি মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী প্রাপকদের নাম তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবছর সিনেমায় অভিনয়ের জন্য পদ্মভূষণ পেলেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলার শিল্পী উষা উত্থুপ পদ্মভূষণ পেয়েছেন। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। এবছর 110 জনকে পদ্মশ্রীর সম্মান দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন 8 জন বাঙালি। পদ্মবিভূষণ পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলা থেকে যে 8 জন পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাঝি এবং ছৌ নাচের মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। যদিও নেপাল 2023 সালেই প্রয়াত হয়েছেন, তিনি মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। দিল্লি এবং পাটনার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নীতিশ কুমার ফের মহাগঠবন্ধন থেকে বেরিয়ে যেতে পারেন। মুখে নীতিশের দলের নেতারা মহাগঠবন্ধন ঠিকঠাক আছে বললেও ভেতরে ভেতরে ঘনাচ্ছে মেঘ। নিজের বাড়িতে জেডিইউ বিধায়কদের বৈঠক ডেকেছেন। অন্যদিকে পাল্টা প্রস্তুতি নিচ্ছে লালু প্রসাদের শিবির। বিহারে জোর জল্পনা, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। 28শে জানুয়ারি নতুন করে শপথ নিতে পারেন তিনি। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। এখনো অবধি বিহার বিধানসভায় আসন বিন্যাসের যা অবস্থা, তাতে লালু প্রসাদ যাদব, কংগ্রেস এবং বামপন্থীদের মোট আসন সংখ্যা তার থেকে মাত্র 8 জন কম। অর্থাৎ ওই সংখ্যক বিধায়কের সঙ্গে পেলেই সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে। বিহারে ক্ষমতায় থাকতে গেলে বিধানসভায় 122 জন বিধায়কই যথেষ্ট। পাটনার রাজনৈতিক মহলের খবর, লালুর দল জিতেন রাম মাঝি এবং অন্যান্য নির্দলদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। লালু শিবিরের আশা ওয়াইসির দলও তাদের সমর্থন করবে। সম্প্রতি মোদী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন নীতিশ। পাল্টা প্রশস্তি করেন মোদীও। এরপরই দ্রুত পথ পরিবর্তন হতে শুরু করে। কিন্তু নীতিশ কুমার যদি বিজেপির হাত ধরেন তাহলে দলের সাংসদরা তার সঙ্গে থাকলেও বিধায়করা কতজন থাকবেন শেষ অবধি তা নিয়ে সন্দেহ রয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, সেক্ষেত্রে লালু প্রসাদ যাদবরা নীতিশের বিধায়ক দলে ভাঙন ধরিয়ে দিতে পারেন। নীতিশ কুমার নিজেও সেটা বিলক্ষণ জানেন, সেই জন্য জল মাপছেন। তবে নীতিশ কুমার যদি বিহারে মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে যান তাহলে ইন্ডিয়া ব্লকে সেটা একটা ধাক্কা হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের অবস্থা ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতায় এ রাজ্যে যাচ্ছেন না। অন্যদিকে পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হচ্ছে না। সব মিলিয়ে বিরোধী শিবিরের অবস্থা এখনো পর্যন্ত খুব একটা ভালো নয় বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন শেষ অবধি মত পার্থক্য যতটা সম্ভব মিটিয়ে ফেলা হবে। এখন দেখার কোন নৌকায় পা রাখেন নীতিশ কুমার, কারণ এর আগেও বারবার শিবির বদল করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। অভিজিৎ বাবু, আপনাকে ওঙ্কার বাংলায় অনেক স্বাগত। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন,
মহাগঠবন্ধন থেকে বেরিয়ে যাচ্ছেন নীতিশ কুমার, এ বিষয়ে আপনাদের অবস্থান কি? ইন্ডিয়া জোট কি ধাক্কা খাবে? যে অনুমানটি আছে সেটা অল্প কিছুদিন হলো মূলত মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। প্রশ্নটি আরো জোরালো হয়েছে এই কারণে যে কর্পূরী ঠাকুর পূর্বতন মুখ্যমন্ত্রী এবং সামাজিক ন্যায়ের সেই অর্থে বিহারের আন্দোলনের প্রধান পুরুষ। তো কর্পূরী ঠাকুরের 100 বছর পূর্তিতে মূলত সামাজিক ন্যায় নিয়ে যারা কাজ করেন, সোশ্যালিস্ট যে ফ্রন্টটা রয়েছে এবং কমিউনিস্ট ফ্রন্ট, আমরাও আলাদাভাবে একটা যাত্রা শুরু করেছি বিহারে। তো কর্পূরী ঠাকুরের 100 বছর পূর্তির যে উদযাপন, সেই উদযাপনের লক্ষ্যে সামনে লোকসভা নির্বাচন, সুতরাং বিজেপির পক্ষ থেকে তারা অনেক দিনের যে ডিমান্ডটা ছিল যে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হোক, সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে নীতিশ কুমার তিনি সেটা বলেছেন যে প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিষয়টা এই আপত্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হতেই পারে, এমনটা নয়। এই ধরনের রাজনীতির ক্ষেত্রে, যারা সত্তাধারী রাজনীতির ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জোটের বদল এবং তার নতুন নতুন সমীকরণগুলো তৈরি হয়। আমরা এখনই আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, কারণ এটা একটা স্পেকুলেশন বা অনুমানই চলেছে। যতক্ষণ না এরকম কোনো সিদ্ধান্ত নীতিশ কুমার নিচ্ছেন, তারপরে নিশ্চয়ই সেটা আমরা আরো ভালোভাবে বুঝে নিতে পারবো বা আমরা একটু জোরালো ভাবে সেটা বলতে পারবো। এটা ঠিকই যে বিহারে যে জোটটা রয়েছে, অর্থাৎ যে সরকার চলছে, যেখানে জেডিইউ এবং আরজেডি, তার সঙ্গে কংগ্রেস এবং বাইরে থেকে আমরা সিপিআইএম সেই সরকারকে সমর্থন করেছি। এখন বিহার হচ্ছে একটা আন্দোলনের জায়গা, সুতরাং এখনই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা একটা চিন্তার বিষয়। ইন্ডিয়া জোট কি করবেন, কংগ্রেস কি করবে, আমরা সেখানে আছি ঠিকই। সুতরাং আমাদের যে মূল বিষয়টা আছে সেটা হচ্ছে বিহারকে নিয়ে। বিহারের যে নতুন যদি সমীকরণ তৈরি হয়, সেখানে অবশ্যই আরজেডি, কংগ্রেস এবং আমরা একত্রিতই থাকবো। সেখানে কোনো চির ধরা বা ভাঙন ধরার কোনো সম্ভাবনা নেই। সুতরাং নীতিশ কুমারকে দেখতে হবে। নীতিশ কুমার সেখানে সে অর্থে তো সরকারের মধ্যে সংখ্যালঘু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আছেন। সুতরাং সেদিক থেকেও একটা বিরাট ধাক্কা নাও লাগতে পারে। আবার তিনি চলেই যাবেন এমনটা নয়, তাকে ভেবেচিন্তে কাজটি করতে হবে। সুতরাং আমাদের পক্ষে এই মুহূর্তে এর চাইতে বেশি কিছু বলা সম্ভব নয়। আমরা ব্যাপারটা পর্যবেক্ষণ করছি, আমরা লক্ষ্য রাখছি এবং দেখা যাক কি হয়। কিন্তু এখনো এটা স্পেকুলেশনের পর্যায়েই রয়েছে এবং মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করছে। একেবারে জমি থেকে যে উঠে আসা তথ্য, সেটা এখনই আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। দেখা যাক কি হতে পারে। অভিজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের সাথে। আমরা আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লি এবং পাটনার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নীতিশ কুমার ফের মহাগঠবন্ধন থেকে বেরিয়ে যাচ্ছেন। মুখের নীতিশের দলের নেতারা মহাগঠবন্ধন ঠিকঠাক আছে বললেও ভেতরে ভেতরে ঘনাচ্ছে মেঘ। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লি এবং পাটনার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নীতিশ কুমার ফের মহাগঠবন্ধন থেকে বেরিয়ে যাচ্ছেন। মুখে নীতিশের দলের নেতারা মহাগঠবন্ধন ঠিকঠাক আছে বললেও ভেতরে ভেতরে ঘনাচ্ছে মেঘ। উষা উত্থুপ বাঙালি নন, ফিরহাদ হাকিম বাঙালি। মিঠুন চক্রবর্তী ও উষা উত্থুপের পদ্মশ্রী নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, একজন উত্তর কলকাতার মানুষ পদ্ম পুরস্কার পাচ্ছেন, উত্তর কলকাতার একজন সমালোচনা করছেন, এটা দুর্ভাগ্যের বিষয়। উষা উত্থুপ সারা জীবন তার এই বাংলায় দিয়ে দিলেন, তো তিনি বাঙালি না, কে বাঙালি? ফিরহাদ হাকিম বাঙালি, যার বাপ ঠাকুরদা গয়া থেকে এসেছিল, আর উষা উত্থুপ না। এটা কি ধরনের মানসিকতা? তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা, তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন, আর সেটা নিয়ে 3.5 বছর জেল খাটা একজন কটাক্ষ করছে। মজুমদার তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ
কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন, উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পরে। সুকান্তদা, একদিকে মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন কিন্তু চলচ্চিত্র উৎসবে তিনি ডাক পান না, গত দুবারের এখনো পর্যন্ত ডাক পাননি তিনি, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, এই তো দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় অ্যাক্টর তো কেউ নেই এই রাজ্যে। উনি অ্যাক্টিংয়ে সর্বসেরা, গানে সর্বসেরা, ছবি আঁকাতে সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান শুনতে চাইতেন তিনি তো বিরাট বড় ব্যক্তিত্ব। রাবণ চাইছেন দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে। শুক্রবার সাধারণতন্ত্র দিবসে এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তার অভিযোগ, প্রধানমন্ত্রীকে গব্বর সিং এর মতো ভয় করেন দেশের মানুষ, রামরাজ্য মানে ঘৃণা নয়। রাজ্যপাল সাহেব চাকরি করেন, অ্যাপয়েন্টমেন্ট অথরিটিদের স্যাটিসফাই না করলে চাকরিটা চলে যাবে, কিন্তু রামরাজ্য হচ্ছে না এখানে। এখানে রাবণ রাজ্য চলছে ভারতবর্ষে, যেখানে প্রত্যেকটা মানুষ অসহায় মনে করছে। আজকে গরিব মানুষ তারা খেতে পাচ্ছে না, মুদ্রাস্ফীতির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব হু হু করে বাড়ছে, মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার খর্ব। রাম রাজত্ব হবে যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে ইলেকশন কমিশন হবে, সেখানে রামরাজ্য তৈরি হবে। যেখানে ধর্মনিরপেক্ষতা না, ধর্ম অন্ধতার দিকে পুরো দেশকে ঠেলে দেওয়া হচ্ছে, সেখানে রাম রাজত্ব হচ্ছে। রাম রাজত্ব অর্থাৎ সবাইকে নিয়ে চলা, সবার অধিকার, সবার মধ্যে আনন্দ। গব্বর সিং এর ভয়ে ভারতবর্ষের মানুষ থাকতে পারে না। ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে যে নেতা হবে তাকে ভালোবাসবে। মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাতে শিক্ষা সংক্রান্ত সব আপিল মামলার ডিভিশন বেঞ্চে বদল আনলেন হাইকোর্টের মাস্টার অফ রস্টার হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ আনার পরেই রাতারাতি এই ডিভিশন বেঞ্চ গঠন। ভাঙড়ে 4 দিন নিখোঁজ থাকার পর কাটা খাল থেকে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ। আইএসএফ চক্রান্ত করে খুন করেছে দাবি পরিবারের। তৃণমূল নেতা শওকত মোল্লার অভিযোগ, এই ঘটনার নেপথ্যে আইএসএফ এর সমাজ বিরোধীরা রয়েছে। দেখুন, এই আমাদের দলের সক্রিয় কর্মী, আমাদের বুথ কমিটির সদস্য, শাকসার গ্রাম পঞ্চায়েত। এখানে বেশ কিছুদিন ধরে ওর সঙ্গে আইএসএফ এর যে সমাজবিরোধীগুলো আছে তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল এবং একবার ওকে মারধরও করেছিল এই আইএসএফ এর সমাজবিরোধীরা। এখন 3 দিন নিখোঁজ থাকার পর আজ তার ডেড বডিটা পাওয়া গেছে। তার পরিবারের পক্ষ থেকে আমি যেটুকু শুনেছি যে অভিযোগ করা হয়েছে যে এরা আইএসএফ এর সমাজবিরোধীরা এখানে কাজ এরা কম করেছে। পুলিশ ইনভেস্টিগেশন চলছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার যেটুকু মনে হয়েছে এটা আইএসএফ এর সমাজবিরোধী দ্বারা এই ঘটনা ঘটেছে। কারণ সাড়ম্বরে পালিত হলো পৌষ উৎসব। বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসী ভক্ত শিষ্যরা ত্রিশূল পূজার মাধ্যমে ত্রিশূল উৎসব পালন করেন। পৌষ পূর্ণিমা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ বাংলাদেশে বাজিতপুরে ত্রিশূল মাটিতে পুঁতে দীর্ঘ 1 মাস ব্যাপী তপস্যা করে মাঘী পূর্ণিমা তিথিতে সিদ্ধি লাভ করেছিলেন। সেই থেকেই পৌষ পূর্ণিমা তিথিতে ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসী ভক্ত শিষ্যরা ত্রিশূল পূজার মাধ্যমে ত্রিশূল উৎসব পালন করে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সহ অন্যান্য শাখা কেন্দ্রে এবং সংঘের সেবা কেন্দ্র উত্তর 24 পরগনার কানমারি বাজারে মহা সাড়ম্বরে পালিত হল ত্রিশূল উৎসব। কানমারি বিদ্যাধরী নদীতে ত্রিশূল স্নান করিয়ে ভক্ত এবং বিশিষ্ট মানুষরা ত্রিশূল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মূল মন্দিরে যায়। সেখানেই অনুষ্ঠিত হয় ত্রিশূল পূজা এবং আরতি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।